শুধু দর্শক, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহাবিশ্বদের সাপ্তাহিক আয়োজন পঞ্চগড়ের প্রবাদ এবং প্রবচন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করার কথা ছিল রোজি রহমানের, তিনি তার কিছু কাজে ব্যস্ত থাকায় দায়িত্বটা আমি হাতে নিয়েছি। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের আজকের অতিথি এবং বরাবরই পঞ্চগড়ের প্রবাদ এবং প্রবচন নিয়ে যিনি মাতিয়ে রেখেছেন মহাবিশ্বর অধ্যাপক শহীদ ইসলাম, তিনি যথারীতি উপস্থিত হয়েছেন, সংযুক্ত হয়েছেন আমাদের স্টুডিওতে। তাকে আমরা সংযুক্ত করছি। তো স্যার, আপনার কেমন লাগছে, কেমন আছেন আপনি? শীত তো চলে গেল, এখন বসন্তের হাওয়া পঞ্চগড়ে কেমন অনুভূত হচ্ছে? হ্যাঁ, আসলে সারা দেশে আসলে শীত চলে গেছে। ঢাকায় আমার ছেলে আজকে বলছিল যে খুব গরম লাগছে, হ্যাঁ একটু শীত ঠান্ডা জায়গায় যাওয়ার দরকার। আর পঞ্চগড়ে এখন রাতের বেলা একটু শীতের অনুভূতি এখনো আছে, শীতের কাপড় লাগে। তো দিনের বেলাটা এখন বেশ উষ্ণই। তবে দুদিন ধরে একটু ওই যে বৃষ্টি হওয়ার মতো একটা অবস্থা চলছে, একটু গুমোট অবস্থা, বৃষ্টি হয়ওনি। তো এই বৃষ্টি বৃষ্টি একটা ভাব থাকলে একটা ঠান্ডা ঠান্ডা ভাবও থাকে, এই অবস্থাটা চলছে কিন্তু। হ্যাঁ, তাছাড়া সেই শীতকাল, হ্যাঁ যেটা বলি সেটা আর নাই। হ্যাঁ, ঠিকই বললেন যে এখন বসন্তের একটা আবহ। ঋতু বৈচিত্র্যের দেশে আমরা এই যে ঋতুর পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে তো আমরা উপেক্ষা করতে পারি না। কোনো না কোনো ভাবে সেগুলো আমাদেরকে কিন্তু প্রভাবিত করে, না হলে তো এত গান, এত কবিতা, এত সাহিত্য হতো না। ঠিক আছে, বলেন। তো এখন আমরা কথা না বাড়ি আমাদের মূল আলোচনা চলে যায়। নিশ্চয়ই আপনার দর্শকেরও অপেক্ষা করছেন পঞ্চগড়ের প্রবাদ প্রবচন যেগুলো তারা শুনেনি সেগুলো শোনার জন্য। তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি আলোচনায় যাওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনায় চলে আসি, তারপর না হয় ফাঁকে ফাঁকে আরো কিছু কথা হবে, টিকাটিক করি হবে, অসুবিধা নেই। তো স্যার, আপনি আপনার আলোচনা শুরু করুন, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সাজ্জাদ রহমান এবং নোয়া ভিশনের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন, নোয়া ভিশন পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে যে আসরটিকে আমরা 1, 2, 3, 4 করতে করতে আজকে 11তম পর্বে নিয়ে আসতে পারলাম, সেই আসরের সঙ্গে সংশ্লিষ্ট, সেই আসরের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন যে সকল সুধী সজ্জন দর্শক শ্রোতা, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে স্বাগত জানাচ্ছি। আমার পঞ্চগড়ের মানুষ যা যেটি আছেন, সেটা দেশ হতে হোক আর বিদেশ হতে হোক, লগতে হোক আর দূরতে হোক, মেলা দিন ধরে নোয়া ভিশনের এই আসরটা তোমরা সবাই ভালোভাবে যুক্ত আছেন। নানা রকম ভাবে কমেন্ট করেছেন, দেশি কথায়, শুদ্ধ কথায়, প্রমিত ভাষায়, আঞ্চলিক ভাষায়। এই ভাষা নিয়ে যত চর্চা হবে ততই ভাষার প্রতি আমাদের দরদ বাড়বে। আমি একটু আমাদের আগের আসরের দিকে যাই। 10ম পর্বে আমরা যখন যুক্ত হই, সেটি ছিল একটি মহেন্দ্রক্ষণ, অর্থাৎ আমাদের সেই আসরটি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই, শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বাঙালি জাতির গৌরবের ইতিহাসের সাক্ষ্যবাহী 21শে ফেব্রুয়ারি তারিখটি শুরু হয়েছিল। 21শে ফেব্রুয়ারি আমাদের বড় অহংকারের একটি জায়গা, আবেগের একটি জায়গা। কারণ 21শে হচ্ছে আমাদের আত্মপরিচয়ের দিক নির্দেশক। 21শের মধ্য দিয়ে আমরা আমাদের আত্মপরিচয়ের অনুসন্ধান কার্যটি সত্যিকারভাবে শুরু করেছিলাম। এবং এই 21শের দেখানো পথ দিয়ে, 21শের তৈরি করা পথ দিয়ে, 21শের চেতনাকে ধারণ করেই আমরা আসলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে পথ, সেই পথে আমরা এগিয়ে গেছি এবং সেই পথে আমরা, সেই প্রান্তরে আমরা পৌঁছেও গেছি। কাজেই 21কে আমরা কোনোভাবেই ভুলতে পারবো না। প্রসঙ্গত আমি
গত পর্বের কিছু কিছু বিষয়ের দিকে সামান্য একটু আলোকপাত করতে চাই। গত পর্বে আমাদের পঞ্চগড়েরই ছোট ভাই নবী খান খোকন লিখেছিলেন যে 1952 সালে পঞ্চগড়ে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই সম্পর্কে যদি কিছু বলা যায়। আসলে কোনো একটা বিষয় নিয়ে পদ্ধতিগত গবেষণা না হলে, অনুসন্ধান না হলে সেটা নিয়ে আসলে মন্তব্য করা, সেটা নিয়ে আলোচনা করার অধিকার আসলে থাকে না, এবং আমি নিজেও আসলে সেরকম অধিকার রাখি না। বিশেষ করে পঞ্চগড়ে 1952 সালের যে সমাজ পরিমণ্ডল, সেই পরিমণ্ডল আর বর্তমান পঞ্চগড় এর মধ্যে অনেক পার্থক্য আছে। পঞ্চগড় তখন একটি প্রান্তিক জনপদ, এবং তখনকার যে সদ্য স্বাধীন দেশ 1947 সালের, সেই সদ্য স্বাধীন দেশে এখানে একটি সামাজিক পরিবর্তনেরও একটি অবস্থা তৈরি হয়েছিল। কারণ আমরা জানি যে দেশ বিভাগের সাথে সাথে মানুষের জীবনেও হিন্দু মুসলমান উভয় দেশে যারা রয়েছেন তাদের জীবনে একটি বড় ট্র্যাজেডি নেমে এসেছিল। কারণ ওই পাকিস্তান রাষ্ট্রটি প্রতিষ্ঠার সাথে সাথে অনেক পরিবার দেশান্তরী হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিল, কারণ তারা মুসলমান। আবার এপার বাংলা থেকে অনেক পরিবার দেশান্তরী হয়ে ওপার বাংলায় চলে যেতে বাধ্য হয়েছিল, কারণ তারা হিন্দু। এই যে ধর্মীয় একটা বিভাজন, এই যে ধর্মীয় বিভাজনের কারণে মানুষের দেশান্তরিত হওয়ার মতো একটা ট্রাজিক অবস্থা, যারা এই অবস্থার শিকার হয়েছে তারা কিন্তু এটা কোনোদিনই ভুলতে পারে না। তাদের মন থেকে এই ক্ষত কখনোই কিন্তু মুছে যাবে না। তো পঞ্চগড়েও অনেক ফ্যামিলি ওপার বাংলা থেকে এসেছিল। বিশেষ করে পঞ্চগড়ে এখনো অনেক পরিবার আছেন যাদের মূল পৈতৃক বা আদি বাড়ি বা জন্মভিটা ছিল ভারতের জলপাইগুড়ি এবং সংলগ্ন সন্নিহিত অন্যান্য এলাকায়। আবার এই পঞ্চগড়েরও অনেক পরিবার এখানে যারা ব্যবসায়ে প্রতিষ্ঠিত ছিল বা অন্যান্য ভাবে সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছিলেন, তারাও কিন্তু পঞ্চগড় থেকে চলে গেছেন। এইরকম একটা অবস্থা বিরাজমান ছিল। ঠিক এই পরিস্থিতিই কিন্তু ভাষা আন্দোলনের যে ঘটনাগুলো কেন্দ্রীয়ভাবে বা ঢাকা কেন্দ্রিক এবং বড় বড় শহরগুলোতে যেগুলো অব্যবহিত পরেই ছড়িয়ে পড়েছিল, সেই ঘটনার ঢেউটু পঞ্চগড়ে এসেছিল। কিন্তু সামাজিকভাবে এবং এখানে সাংস্কৃতিকভাবে একটা সুস্থির বা স্থিত অবস্থায় না থাকলেও এখানকার মানুষ কিন্তু ওই আন্দোলনের বার্তাটিকে নিজের মধ্যে গ্রহণ করতে কিন্তু ভুল করেনি। কারণ বাঙালিত্বের যে মূল চেতনাটি, সেটি কিন্তু তাদের মধ্যে ঠিকই জাগরুক ছিল। এই জায়গা থেকে আমরা যেটুকু জানা যায়, গবেষণালব্ধ জ্ঞান থেকে নয়, গবেষণাগত বা পদ্ধতিগত জায়গা থেকে নয়, আমরা সাধারণভাবে সাধারণ যে পর্যবেক্ষণ পাঠ, এই থেকে আমরা 1952 সালে পঞ্চগড়ে যা কিছু সংঘটিত হয়েছিল তার সম্পর্কে আমরা সামান্য একটু আলোকপাত করতে পারি। এবং এর বেশিটাই কিন্তু শ্রুতি নির্ভর। কারণ তখন আমি আগেই বলেছি যেটি একটি প্রান্তিক জনপদ ছিল, কেন্দ্রের সঙ্গে এর যোগাযোগটা ছিল খুবই শিথিল। এখানে একটি পত্রিকা এসে পৌঁছতে হয়তো 2 দিন লাগতো। এখানে ঢাকা থেকে একটি বাস এসে পৌঁছাতেও আজকে রওনা হলে পরের দিন এসে পৌঁছাতে হতো, ফেরি পারাপার করে যমুনা সেতু পার হয়ে তারপরে একটি গাড়ি পৌঁছাতো। এইরকম একটা অবস্থায় ঢাকার সঙ্গে পঞ্চগড়ের যোগাযোগ খুবই দৈন্য দশায় ছিল। ঢাকার খবরাখবর পঞ্চগড়ে এসে পৌঁছানো এখনকার মতো যে অবস্থা, সেই অবস্থা নিশ্চয়ই ছিল না। এটা শুধু আমাদের পঞ্চগড়ের চিত্রই নয়, প্রান্তিক অন্যান্য যে জনপদ বাংলাদেশের সেগুলোতেও কিন্তু একই রকম অবস্থা ছিল। কিন্তু তারপরেও আমরা যতটুকু খবরাখবর পাই, পঞ্চগড়ে কিন্তু ভাষা আন্দোলনের ঢেউটা পৌঁছেছিল এবং এখানেও ভাষা আন্দোলনের পক্ষে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি কিন্তু হয়েছিল।
প্রসঙ্গত আমাদের এখানে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে আজকে আমরা পঞ্চগড় জেলা বটে, কিন্তু 1952 সালে বা তৎকালীন যে স্বাধীনতা উত্তরকালে পঞ্চগড় কিন্তু বৃহত্তর দিনাজপুর জেলার অংশ ছিল। কাজেই পঞ্চগড়ের ইতিহাস আলোচনা করতে গেলে আমাদের জেলা তখন তো দিনাজপুর, দিনাজপুরের প্রসঙ্গটা কিন্তু চলে আসে। ঠাকুরগাঁও আমাদের মহকুমা ছিল। তো আমরা যতক্ষণ না জেলা হয়েছি তার আগের যে কোনো ঘটনা বলতে গেলে, সেটা মুক্তিযুদ্ধের ঘটনা হোক, সেটা তার পূর্ববর্তী রাজনৈতিক ঘটনাবলী হোক, সেটা কিন্তু আমাদের যে তৎকালীন জেলা, সেই জেলার বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু কথাগুলো বলতে হবে। তো সেদিক থেকে চিন্তা করলে এখানে যে বিষয়গুলো খুব সংক্ষেপে সামনে আসে বা সামনে নিয়ে আসা যায়, সেগুলো হচ্ছে এরকম যে 1947 সালে দেশ বিভাগের পরেই পাকিস্তানি যে শাসক গোষ্ঠী, তাদের চরিত্রটা কিন্তু আহ আস্তে আস্তে খুব প্রকট হতে থাকে। তাদের ভেতরের যে দুরভিসন্ধি, তাদের যে নানান মতলবী ভাবধারা, এগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ্য হয়ে যায়। এবং বাংলা ভাষা নিয়ে, বাঙালি সংস্কৃতি নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে, তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে নিয়ে তাদের যে নানান তাচ্ছিল্য ভাব ছিল, সেগুলো খুব সহজেই প্রকাশ হয়ে যায়। এবং এই অঞ্চলের মানুষ কিন্তু তাদের করণীয় আস্তে আস্তে ঠিক করতে শুরু করে। এই প্রসঙ্গে আমরা জানি, আমরা 52 সালের যে ভাষা আন্দোলনের ইতিহাস, সেই ইতিহাসের সামান্য পাঠও যাদের আছে তারা জানেন যে 1948 সালে পাকিস্তানের যে গণপরিষদ, সেই গণপরিষদের অধিবেশনে তৎকালীন একজন সাংসদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার পক্ষে একটা জোরালো দাবি তুলেছিলেন, উর্দুর পাশাপাশি যেন বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। সেই দাবিটা তিনি তুলেছিলেন এবং তার এই দাবির সমর্থনে যারা কথা বলেছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন প্রেমহরি বর্মন। আমরা এই প্রসঙ্গে তার নামটি বিশেষভাবে বলতে চাই এই কারণে যে এই প্রেমহরি বর্মনের বাড়ি ছিল তৎকালীন আমাদের যে বৃহত্তর দিনাজপুর জেলা, সেই দিনাজপুর জেলায়। সেদিক থেকে ভাষা আন্দোলনের একেবারে সূচনা কাল থেকেই আমরা, যেহেতু দিনাজপুর জেলার অংশ, দিনাজপুর জেলার এই কৃতিত্বের অংশীদার কিন্তু আমরাও। যাই হোক, এই প্রস্তাব সঙ্গত কারণে বা স্বাভাবিক কারণে কিন্তু বাতিল হয়ে গেছিল। এবং পরবর্তীকালে আমরা জানি যে 1952 সালে ভাষা আন্দোলন আস্তে আস্তে আরো তীব্রতর হয়ে উঠেছিল, যখন ঘোষণা করা হয়েছিল, যখন বলা হয়েছিল একেবারে একগুঁয়ে একটা অবস্থা থেকে যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় শহরগুলোতে নানাভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। এবং রাজশাহীতে, যতদূর জানা যায়, রাজশাহীতেও এই আন্দোলনটি অত্যন্ত তীব্র হয়ে উঠেছিল। এবং যতদূর জানা যায় যে 21-এর যারা শহীদ, তাদের স্মরণে প্রথম শহীদ মিনারটি কিন্তু রাজশাহীতেই তৈরি হয়েছিল। তো সেই রাজশাহীতে ভাষা আন্দোলনের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ সুলতান, যিনি পরবর্তীকালে ভাষা আন্দোলনের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচির একজন অগ্রগণ্য নেতায় পরিণত হয়েছিলেন। কিন্তু 1948 সালে যখন প্রথম ভাষা আন্দোলনের সূচনা হয়, তখনও তিনি রাজশাহী কলেজেও এই ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বাড়ি আমাদের এই বর্তমান পঞ্চগড় জেলায়, এবং তৎকালীন যে বৃহত্তর দিনাজপুর জেলা, তার বাড়িও কিন্তু এই দিনাজপুর জেলায়। এগুলো নিয়ে আমরা পঞ্চগড়ে ভাষা আন্দোলন সংগঠিত করেছি, এই দাবি হয়তো করা যাবে না, কিন্তু এগুলোর মধ্য দিয়েও কিন্তু এক ধরনের সংযোগ, এক ধরনের সম্পৃক্ততার জায়গা কিন্তু তৈরি হয়। তো দিনাজপুরে পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছিল, যেটুকু জানা যায়, সেটা হচ্ছে যে
দিনাজপুরে তৎকালীন যে সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র নেতৃবৃন্দ, বিশেষ করে প্রগতিশীল ধারার বাম ধারার যারা ছাত্র নেতা ছিলেন, মোহাম্মদ ফরহাদ তার মধ্যে ছিলেন অন্যতম। তারা কিন্তু সেখানে সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রদের নিয়ে আন্দোলন সংগঠিত করেছিলেন এবং সর্বদলীয় ভাবেও কিন্তু সেখানে ভাষা আন্দোলনের পক্ষে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। আমরা জানি এই অঞ্চলের কিংবদন্তি তুল্য নেতা হাজী দানেশ, গুরুদাস তালুকদার, এনারা কিন্তু ভাষা আন্দোলনের সঙ্গে, দিনাজপুর কেন্দ্রিক যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেখানকার অন্যান্য যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, তারাও এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন এবং বিভিন্নভাবে এই আন্দোলনকে বেগবান করার চেষ্টা করেছিলেন। দিনাজপুরের কাছাকাছি অন্যান্য অঞ্চল, যেমন সবচেয়ে বড় একটা রেলওয়ে জংশন পার্বতীপুরে ভাষা আন্দোলনের সমর্থনে অনেক প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দিনাজপুরের পরবর্তী যে একটি শহর বীরগঞ্জে এই কর্মসূচি সংগঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত একটি স্কুল, রহিম বক্স স্কুল, সেই স্কুলের ছাত্ররাও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। ঠাকুরগাঁতে হয়েছে। এইভাবে দেখা যাচ্ছে যে বৃহত্তর দিনাজপুর জেলায় নানাভাবে এই আন্দোলনটি সংগঠিত হয়েছে বা ছড়িয়ে পড়েছে। তো সেইখানে পঞ্চগড়ে কি হয়েছিল, আমাদের অনুসন্ধানের জায়গা হচ্ছে এইটা। দিনাজপুরে যারা আন্দোলন সংগঠিত করেছিলেন, পরবর্তীকালে এই আন্দোলন করতে গিয়ে সেখানে অনেকে গ্রেপ্তার হয়েছিলেন, অনেকে নির্যাতিত হয়েছিলেন। কিন্তু সারা দেশে যেভাবে এই আন্দোলন এগিয়েছে, সেখানে তারাও এই আন্দোলনের সমর্থনে কিন্তু অবিচল ছিলেন। পঞ্চগড়ে, দিনাজপুর বা অন্যান্য জায়গায় যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল, তাদের সঙ্গে সরাসরি কোনো সংযোগ সৃষ্টি হয়েছিল কি না, সেই ব্যাপারে কোনো কিন্তু স্পষ্ট জানা যায় না। তবে ধারণা করা যায় যে এই খবরগুলো বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সূত্রে হয়তো এখানেও পৌঁছে যেত, না পৌঁছার কোনো কারণ নেই। তো এইখানে সেই সময় যে ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো অনেকটাই হচ্ছে যে তৎকালীন এই পঞ্চগড়ের যে একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিপি স্কুল, তখন পর্যন্ত পঞ্চগড়ে কোনো কলেজ হয়নি, বিপি স্কুলই এখানের এই জায়গার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এবং আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা হয়তো আমাদের আগের স্কুলগুলোর যে বড় শ্রেণীর বড় ক্লাসের ছাত্ররা, তারা কিন্তু একটু বড়ই হতো। তারা এখন তো কলেজ পড়ুয়া যারা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া যারা, তাদেরকেও আমাদের ছোট বাচ্চা বাচ্চা মনে হয়, কিন্তু তখন ছাত্ররা 9-10-এ পড়া ছাত্র যারা, তারা যথেষ্ট একটু ওজনদারি হতো এবং তাদের সামাজিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে তাদের যে পর্যবেক্ষণ পাঠ এবং তাৎক্ষণিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো খুব পজিটিভ ছিল। এবং এই জন্যই আমরা দেখি যে তখনকার কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররাই কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের একটা বড় নিয়ামক শক্তি হয়ে উঠেছিলেন। এবং যত আন্দোলন এই দেশে সংগঠিত হয়েছে, সব আন্দোলনে কিন্তু ছাত্ররা সবসময় একটা অগ্রবর্তী একটা বাহিনী হিসেবে কাজ করেছিল। তো পঞ্চগড়ে বিপি স্কুলের সেই সময়ে যারা, বিশেষ করে 9 এবং 10 এই 2 ক্লাসের ছাত্র, অনেকটা ঐতিহাসিকভাবেই তারা যেন এই দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছিলেন যে আমাদেরকেও কিছু করতে হবে। তো সেই চিন্তা ভাবনা থেকে এখানে আমাদের পঞ্চগড়ের মসজিদ পাড়া নিবাসী একটি পরিবারের সন্তান আব্দুল কাদের, যতদূর জানা যায় তিনি এখানে ছাত্রদের মধ্যে এই আন্দোলনটা ছাত্রদেরকে সংগঠিত করেছিলেন এবং তাকে যোগ্য সহযোগিতা দিয়েছিলেন আমাদের মিরগড় এলাকার আরেকজন ছাত্র, মোহাম্মদ জাকারিয়া নাম তার। আর আমাদের পূর্ব দিকে হাড়িভাষা এলাকা, সেই হাড়িভাষা এলাকার একজন, তার নাম যতদূর মনে পড়ছে আমার, সেটা হচ্ছে নবির উদ্দিন। তো এনারা সামনের দিকে ছিলেন এবং একটি আন্দোলন তো আর 2-3 জন হয় না, স্বাভাবিকভাবেই সেই সময়ের অন্যান্য যারা ছাত্র এবং এই চেতনাটি যাদের মধ্যে সঞ্চারিত হয়েছিল, তারাও কিন্তু এর মধ্যে তাৎক্ষণিকভাবে সম্পৃক্ত হয়ে পড়েছিল। তো বিপি স্কুলে
সেই সময়ে পাকিস্তান আমলে এই ধরনের আন্দোলন করবার মতো অনুকূল পরিবেশ নিশ্চয়ই ছিল না, এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতেও পাকিস্তানি শাসক চক্রের যে মানসিকতা, সেটা যদি আমরা মাথায় রাখি, সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে কোথাও এই ধরনের আন্দোলন করবার অনুকূল অবস্থা ছিল না। প্রশাসনের সবসময় এই ব্যাপারে তাদের মতো করে একটা চোখ তো ছিলই। তো পঞ্চগড়ে ওই বাইরে ছিল না। তো সেই ক্ষেত্রে এখানে যেটুকু তথ্য জানা যায় যে যে পৌরসভা ভবন, বর্তমানের যে পৌরসভা ভবন, যেখানে পৌরসভার কর্মকাণ্ড পরিচালিত হয়, সেই জায়গাটায় একটা ভবন ছিল যেটার নাম হচ্ছে কৈলাস ভবন। সম্ভবত আহ তৎকালীন যে মারোয়াড়ি ব্যবসায়ীরা পঞ্চগড়ে বাস করতেন, সেই রকম একটি পরিবার এখানে ছিলেন। দেশ বিভাগ জনিত যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষাপটে তারা এখান থেকে চলে গেছিলেন ভারতে। ওই যে বাড়িটি কৈলাস ভবন, সেই বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই বাড়িটিতেই আন্দোলন পরিচালনা বা আন্দোলন সংগঠিত করার জন্য যে ছেলেরা ওই সময়ে একসাথে বসতো, সলা পরামর্শ করতো, তারা সেইখানে বসতেন, সেখানে তাদের কাজগুলো করতেন, সেখান থেকে হয়তো পোস্টার লিখতেন, সেখান থেকে হয়তো মিছিল বের করতেন। এইটুকু জানা যায়। পাশাপাশি আমরা যদি বর্তমান পঞ্চগড়ের অন্যান্য উপজেলাগুলোর কথা চিন্তা করি, তাহলে তেঁতুলিয়ায় কিন্তু তখন শিক্ষা প্রতিষ্ঠান, সেইভাবে বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তেঁতুলিয়ার যারা হাই স্কুল পর্যায়ে পড়ুয়া, তারা এই বিপি স্কুলে পড়তে আসতেন। বোদাই স্কুল ছিল, কিন্তু বোধহয় সেভাবে 21শে ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনের পক্ষে আন্দোলন সংগঠিত হয়েছিল এরকম খুব একটা তথ্য পাওয়া যায় না। তবে ওখানে রহমান প্রামাণিক নামে, বোদা প্রামাণিক পাড়ার একজন বাসিন্দা, তিনি এবং তার কিছু সহপাঠী মিলে পোস্টার লাগানো বা ভাষা আন্দোলনের পক্ষে কিছু তৎপরতা এগুলো করেছিলেন, এই ধরনের কিছু খবর পাওয়া যায়। আর তেঁতুলিয়ার যে সমস্ত ছাত্র সেই সময়ে ক্লাস 9, আগে যেটা বললাম যে উপরের ক্লাসগুলোতে, ক্লাস 9-এ, ক্লাস 10-এ যারা পড়তেন, তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আব্দুল কাদের, নবির উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া এদের নেতৃত্বে এখানে যে ভাষা আন্দোলন কেন্দ্রিক যে তৎপরতাগুলো সংঘটিত হয়েছিল, সেগুলোতে কিন্তু তারা সম্পৃক্ত হয়েছিলেন। এই সংক্রান্ত কিছু কিছু তথ্য আমার জানার সুযোগ হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে যে লোকগুলো নাম এখানে আমরা করছি তাদের কেউ কিন্তু বেঁচে নেই। তেঁতুলিয়ায় সৌভাগ্যক্রমে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমার নিকট আত্মীয়, কাছের মানুষ, আলী আকবর। আমি পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধ বিষয়ে কাজ করার সূত্রে তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের একজন সংগঠকও ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ নিবেদিত প্রাণ একজন মাঠ পর্যায়ের কর্মীও ছিলেন। সেই সূত্রে আমি তার সঙ্গে কিছু আলাপচারিতা করি আমার প্রয়োজনে। তো তখন তিনি বললেন যে পঞ্চগড়ে যখন আমরা লেখাপড়া করেছি, তিনি নিজেও বিপি স্কুলের ছাত্র ছিলেন, পঞ্চগড়ে ভাষা আন্দোলনের সময় আমরা মিছিল মিটিং করেছি, পঞ্চগড়ে বঙ্গবন্ধু যখন এসছে তার সঙ্গে আমরা বসেছি, এই সংক্রান্ত কিছু কথাবার্তা তার সঙ্গে আমার হয়েছিল। ওই বিষয়টি আমার মাথায় ছিল যে তিনি বিপি স্কুলের কথা বলছেন, তিনি ভাষা আন্দোলনের কথা বলছেন। পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে তার সঙ্গে আমি আরেকটু কথা বলেছিলাম, আমি জানবার চেষ্টা করেছিলাম, বুঝবার চেষ্টা করেছিলাম যে আব্দুল কাদেরের নামটা আসে, নবির উদ্দিনের নামটা আসে, জাকারিয়ার নামটা আসে, এই নামগুলো তিনি বলতে পারেন কিনা। আমি নামগুলো তাকে জিজ্ঞেস করিনি, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ভাষা আন্দোলনের কথা বলছেন, মিছিল মিটিং করেছেন, সেখানে কারা ছিল? তখন তিনি নিজের থেকেই বললেন যে হ্যাঁ, সেখানে কাদের নামে একজন ছিল, জাকারিয়া ছিল, সেখানে নবির উদ্দিন ছিল। তাহলে দেখা যায় যে এগুলো নিয়ে আহ পদ্ধতিগত গবেষণা না হলেও আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনে শুনে যে একটি ইতিহাস আমাদের তৈরি হয়েছে, এটির বাস্তবতা আছে। প্রসঙ্গত তার কাছ থেকে আমি আরো কিছু তথ্য পাই। সেটা হচ্ছে যে আমাদের তেঁতুলিয়া উপজেলার যারা তৎকালীন ছাত্র ছিলেন এই বিপি স্কুলে,
তাদের প্রায় অনেকেই যারা ওই উপরের শ্রেণীর ছাত্র ছিলেন এই ধরনের কর্মকাণ্ডগুলোতে সক্রিয় হয়েছিলেন। কিছু কিছু নাম যেমন জানা যায়, যেমন এস.এম. আলী আকবর, তারপরে নিজামুদ্দিন, এরা দুইজনই পরবর্তীকালে আমাদের যে ভজনপুর ইউনিয়ন সেখানে চেয়ারম্যান হয়েছিলেন। জসিম উদ্দিন, এই ধরনের আরো 5-7 জনের নাম। তিনি বয়স হয়ে গেছে তার অনেক, তারপরেও এই নামগুলো তিনি তার স্মৃতি থেকে বলতে পেরেছিলেন। যাই হোক, এই বিষয়টা আর দীর্ঘায়িত করছি না। এইখান থেকে এই জিনিসটাই আমি বোঝাবার চেষ্টা করছি বা অনুধাবন করবার চেষ্টা করছি যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে পাকিস্তান, সেই পাকিস্তানের প্রতি আমাদের দেশের মানুষের যে একটা বিক্ষোভ তৈরি হচ্ছিল, এই দেশের মানুষের বিরাগ ভাজন যে তারা একেবারে শুরুতেই হয়ে পড়েছিলেন, এই প্রান্তিক জনপদে ভাষা আন্দোলনের পক্ষে আন্দোলন সংগঠিত হওয়ার মধ্য দিয়ে সে কথাটাই কিন্তু প্রমাণিত হয়। এবং পরবর্তীকালে পাকিস্তানি শাসক চক্র নানান ছল চাতুরি করেও যে এই দেশের মানুষকে তাদের আকাঙ্ক্ষা থেকে, তাদের স্বপ্ন থেকে যে সরিয়ে অন্যদিকে নিয়ে যেতে পারেনি, মানুষের এই যে তার ভাষার প্রতি, তার ভাষা কেন্দ্রিক যে সকল ভাব সম্পদ আছে, কবিতা, গল্প, সাহিত্য, সঙ্গীত, এই সব কিছুর প্রতি তার যে একটা ভালোবাসা আছে, এটাও মনে হয় একটা বড় কারণ। যাই হোক, নবী খান খোকন কিছু আলোকপাত করার জন্য একটা অনুরোধ রেখেছিলেন। আমি আমার জায়গা থেকে যেটুকু আমার বলবার মতো সুযোগ তৈরি হয়েছে আমি সেইটুকু এখানে তুলে ধরলাম। এখানে ভুল ত্রুটি থাকতে পারে, কারণ এটা আমি শুরুতেও বলেছি যে পদ্ধতিগত এটা কোনো গবেষণা নয়, পদ্ধতিগত গবেষণা থেকে পাওয়া কোনো তথ্য এগুলো নয়, এগুলো অনেকটাই বিভিন্ন জনের কথাবার্তার সূত্র ধরে পাওয়া তথ্য। তারপরেও আমরা অন্ধকারে কিছুটা হলেও এখানে ওই সময় এখানে কি ঘটছিল কিছুটা আলো ফেলতে পারলাম। বলেন। নোয়ামিশন যেহেতু পঞ্চগড়ের মুখপত্র, সেই সূত্র ধরে ভাষা আন্দোলনে পঞ্চগড়ের মানুষের যে অবদান নিঃসন্দেহ ছিল। কারণ আপনার আলোচনা থেকেও একটা বিষয় উঠে এসেছে, সেটা হলো যে আমাদের যে পাকিস্তান বিরোধী আন্দোলন সেটারই একটা অংশ কিন্তু এই ভাষা আন্দোলন। আর পঞ্চগড় বরাবরই 1970 থেকেই, তারও আগে থেকেই পাকিস্তান বিরোধী যে আন্দোলন সম্পৃক্ত ছিল। সুতরাং পরবর্তী যে ভাষা আন্দোলনের যে বিষয়টা, যখন ভাষা আন্দোলনের ডাক এলো তখন কিন্তু অন্যান্য জেলার মধ্যে পঞ্চগড় পিছিয়ে ছিল না, তারাও সেই আন্দোলনে নিজেদেরকে যুক্ত করেছিল। তো সেটা আপনার আলোচনার মাধ্যমে ফুটে চলে এসেছে। তো দর্শক, আমরা এই ফেব্রুয়ারি শেষান্তে এই আলোচনাটি করতে পেরে আমরা আনন্দ অনুভব করছি। বিশেষ করে আমাদের শফিক স্যার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়গুলো নিয়ে এসছেন, এটা একটি ভালো বিষয় হয়েছে। আমরা এবার তাহলে মূল আলোচনায় ফিরে যাচ্ছি, সেটা হলো যে পঞ্চগড়ের প্রবাদ এবং প্রবচন। ধন্যবাদ। আবারও ধন্যবাদ। আবারও আমাদের দর্শক শ্রোতৃমণ্ডলী, সুধী সজ্জন যারা রয়েছেন যুক্ত, অথবা যারা বিযুক্ত রয়েছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন, আবারও সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে বিষয়টা নিয়ে সেই ডিসেম্বর মাস থেকে প্রতি সপ্তাহে, শুধু এক সপ্তাহ আমরা বিরতি দিয়েছিলাম, কথা বলে যাচ্ছি, সেই বিষয়টাতে ফিরে যাচ্ছি। প্রবাদ প্রবচন পঞ্চগড়। আমি কিন্তু বরাবরই বলে এসেছি, এবং বরাবরই এই কথাগুলো আসলে বলাও দরকার, যে একটি অঞ্চলের প্রবাদ প্রবচনের মধ্য দিয়ে সেই অঞ্চলের মানুষের, সেই অঞ্চলের লোকজীবনের একটা চিত্র কিন্তু ফুটে ওঠে। এবং লোকজীবনে দেখা যায় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা না হলেও তাদের বাস্তব জীবনের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে তার মধ্যে নীতিবোধ তৈরি হয়, তার মধ্যে শ্রেয়বোধ তৈরি হয়, ন্যায় অন্যায় ভালো মন্দ এগুলোর একটা যে বিভাজন রেখা, সেই বিভাজন রেখাটি তৈরি করার, সেই বিভাজনের জায়গাটি তৈরি করার তার একটি সক্ষমতা তৈরি হয়। এবং এই ধরনের প্রবচনগুলোর মধ্য দিয়ে মানুষের এই যে শত স্ফূর্ত যে
শিক্ষা সমাজের পাঠশালা থেকে, পৃথিবীর পাঠশালা থেকে, প্রকৃতির পাঠশালা থেকে, জীবনের পাঠশালা থেকে লব্ধ তার যে শিক্ষা, সেই শিক্ষার একটা এখানে কিন্তু প্রতিরূপ লক্ষ্য করা যায়। তো এই যে প্রবচনগুলো, এগুলো এক এক অঞ্চলের জীবন বাস্তবতাকে, জীবনের রূপকে এক এক রকম ভাবে কিন্তু প্রতিভাত করে। আমি নোয়া ভিশনে ইতোমধ্যে আরো এই ধরনের যে অনুষ্ঠানগুলো বা আরো এই ধরনের যে আসরগুলো হচ্ছে, সেগুলো মাঝে মধ্যে মন দিয়ে দেখছি, মনোযোগ দিয়ে দেখছি। যেমন চট্টগ্রামের প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করছেন একজন দাদা শিমুল বড়ুয়া। আমাদের রংপুর প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করছেন সাইদা মিল্কি, আমার পরিচিত। আমাদের জেলাতেই একটি কলেজে তিনি শিক্ষকতা করেন, সেই সূত্রে আগের থেকে তার সঙ্গে আমার পরিচয় আছে। তারা যে বিভিন্ন বিষয়াশয় ইতোমধ্যে উপস্থাপন করেছেন, সেগুলোর মধ্যেও কিন্তু অনেক বৈচিত্র্য আছে। সেগুলোর মধ্যেও কিন্তু তাদের বা সেই সকল জনপদের মানুষের যে বিচিত্র ভাবনা, সেই ভাবনা অত্যন্ত চমৎকার ভাবে প্রকাশিত হয়েছে। এবং এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের ভাষার, সংস্কৃতির, চিন্তা ভাবনার এই যে যোগসূত্রগুলো, এগুলো কিন্তু খুব জরুরি একটি বিষয়। কারণ আমরা নিজ এলাকা নিয়েই যদি আমরা বাঁচতে চাই, আমরা নিজেকে তুলে ধরতে চাই, সেটি আসলে কোনো কাজের কথা না। পৃথিবীব্যাপী মানুষ সব সময় যুগে যুগেই নানান ধরনের সংযোগের মধ্যে থাকে, নানান ধরনের যোগাযোগের মধ্যে থাকে, নানান ধরনের মানুষজনের সঙ্গে তার মেলামেশার একটা বাস্তব অবস্থা তৈরি হয়। তো সেদিক থেকে আমরা চিন্তা করলে অন্যান্য জনপদের, অন্যান্য এলাকার, অন্যান্য আঞ্চলিক সংস্কৃতির যে ঐশ্বর্য, সেগুলোর দিকেও আমাদের তাকানোর প্রয়োজন রয়েছে। এবং পারস্পরিকভাবেই সকলের সংস্কৃতির ঐশ্বর্যের প্রতি সকলেরই একটি সম্মান বোধেরও প্রয়োজন রয়েছে। তো আমার চট্টগ্রামের একটি প্রবচন খুব ভালো লেগেছিল। এটা আমি এখানে একটু আমাদের যারা শ্রোতা, তাদের সামনে একটু বলতে চাচ্ছি। তিনি একটি প্রবচনে এরকম একটি অবস্থা তুলে ধরেছেন। আমরা কোনো সময় দেখা যায় যে কোনো একটা বিষয়কে আমরা কোনোভাবেই নিজের হাতছাড়া করতে চাই না, একেবারে এমন ভাবে ধরতে চাই শক্ত করে, মুঠি শক্ত করে, যে কোনোভাবেই যেন যেতে না পারে। ওই কথাটা একটি প্রবচনে এইভাবে আছে: হাতের হেরদি হানি নবরে, হাতের হেরদি হানি নবরে। উনি যেটা বুঝিয়েছেন যে হাতে যদি পানি নিই, এর ফাঁক দিয়ে ফুটো দিয়েও একটু পানি পড়তে দিব না, হাতের হেরদি পানি নপরে। আর আমাদের সাইদা মিল্কি রংপুর এলাকার প্রবচন বলতে গিয়ে একটি চমৎকার বিষয় বলেছেন, খুব শিক্ষণীয় বা তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য যার মধ্যে খুঁজে পাওয়া যায়। সেটির সঙ্গে আমাদের পঞ্চগড় অঞ্চলের মানুষের যে একেবারে সংযোগ নেই তা নয়, তারপরেও এই প্রবচনটি আমার এলাকায় আমি শুনেছি, এরকম মনে হয় না। সেটা হচ্ছে এরকম: আছে গরু নাবায় হাল, তার দুঃখ চিরকাল। আছে গরু নাবায় হাল, তার দুঃখ চিরকাল। এটা খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয়। যদি আমি শ্রম না দিই, যদি আমি পরিশ্রম না করি, তাহলে আমি ফল পাবো কেমন করে? আমরা পঞ্চগড়ের মানুষ। এখন পঞ্চগড়ের আর্থ সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু একসময় পঞ্চগড়ের মানুষ সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা প্রচলিত ছিল যে পঞ্চগড়ের মানুষ খুব আলসিয়া। ইমরা খালি বসে বসে খাচ্ছে, জমি বিক্রি করেছে, বাপ দাদার জমি পাইছে, একর একর জমি ধান চাষ কিছু হয় না, জমি বিক্রি করছে আর খাচ্ছে। পঞ্চগড়ের মানুষ সম্পর্কে এইরকম একটা ধারণা, এইরকম একটা নেতিবাচক ধারণা কিন্তু প্রচলিত ছিল। এবং এর যে বাস্তবতা নেই তা নয়। এর পাশাপাশি যদি আমরা দেখি, তাহলে 47 সালে দেশ বিভাগ পরবর্তী সময়ে কিন্তু আমাদের এই পঞ্চগড়ে অভিবাসী হয়ে দেশের মধ্যেই যে অভিবাসন, কুমিল্লা, তারপরে হচ্ছে নোয়াখালী, তারপরে টাঙ্গাইল, ময়মনসিংহ, বিভিন্ন জায়গা থেকে কেউ সরাসরি এখানে এসছেন, কেউ ভারতের ত্রিপুরা হয়ে পঞ্চগড়ে এসছেন।
এবং পঞ্চগড়ের বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী অনেক এলাকায় জঙ্গলাকীর্ণ ছিল। এগুলোতে বিভিন্ন জীব জন্তু প্রাণী এই ছাড়া অন্য কিছু ছিল না। এগুলো এই যে চৈত্র সংক্রান্তির সময় আমরা ছোটবেলায় দেখেছি যে ভারত থেকে যদিও সীমান্ত ছিল, কিন্তু সীমান্ত পার হয়েও একেবারে দল বেঁধে সাঁওতালরা চলে আসতো তীর ধনুক নিয়ে, এবং একেবারে দীর্ঘ এলাকা জুড়ে তারা এই বিভিন্ন ধরনের প্রাণী তারা শিকার করত। তো এই জায়গাগুলো পত্তন দেওয়া হয়েছিল অভিবাসী অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এদিকে আসছিল সেই সমস্ত মানুষকে। তারা কিন্তু জঙ্গল কেটে এই অনুর্বর জমি চাষ করে এগুলোকে আবাদযোগ্য করে কঠিন পরিশ্রম করে তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই পঞ্চগড় জেলার মোট জনসংখ্যার একটি বিরাট অংশ কিন্তু এই যে অভিবাসন প্রক্রিয়া বাইরের জেলাগুলো থেকে এই এলাকায় আসা সেই ধরনের মানুষ। অর্ধেক না হলেও কিন্তু তারা অন্তত 30%, 30% কিন্তু তারা হবেন। তারা এখানে ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তারা খুব সচল রয়েছেন, এবং তারা কিন্তু যে মেইন স্ট্রিম মূল ধারা, সেই মূল ধারার সঙ্গে কিন্তু এখন তারা এক হয়ে গেছেন। এক সময় এখানে এক ধরনের একটা কি বলা যায় সাংস্কৃতিক একটা দূরত্ব দুই সম্প্রদায়ের মধ্যে ছিল। বাইরের সঙ্গে স্থানীয় যারা তারা আত্মীয়তা করতে চাইতেন না, তাদের মধ্যে এক ধরনের দূরত্ব, তাদের সাথে এক ধরনের দূরত্ব ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন এই যে বিভাজন রেখাটি এইটি কিন্তু মুছে গেছে, এবং কঠিন পরিশ্রমের ফলে তারা কিন্তু সমাজ জীবনে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সব ক্ষেত্রেই সুপ্রতিষ্ঠিত হয়েছে, এবং অনেক ক্ষেত্রেই তারা স্থানীয়ভাবে স্থানীয় সরকারের নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধি হিসাবে কাজ করছেন। সব ক্ষেত্রেই তাদের একটা ভয়েস আছে, তাদের একটা কণ্ঠ আছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু আমাদের এলাকার মানুষের জন্য যথেষ্ট শিক্ষণীয় হয়েছে। আমার মনে হয় মনস্তাত্ত্বিকভাবে এটা তাদের উপরে এক ধরনের প্রভাব নিশ্চয়ই নিঃসন্দেহেই তৈরি করেছে, এবং পরবর্তীকালে তারাও কিন্তু এই রাস্তাটাতেই গেছে। তারাও আসলে বুঝতে শিখেছে যে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। হালটা যেহেতু আছে, হাল আমাকে বাইতেই হবে। আগে অনেক পরিবারেরই শত শত বিঘা জমি ছিল, কিন্তু সেই জমি পড়ে থাকতো, কোনো চাষাবাদ করা হতো না। প্রয়োজন পরিবারের জন্য কোনো টাকার দরকার, জমি বিক্রি করে দাও, জমি তো আছেই আরো। তো এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে রিফ্লেক্ট করার জন্য খুব চমৎকার একটা প্রবচন যেটা আমরা পেলাম সাইদি মিল্কির কাছ থেকে, রংপুর অঞ্চলের প্রবচন হিসেবে, যে আছে গরু নাবায় হাল, তার দুঃখ চিরকাল। আমার গরু আছে, অথচ আমি গরু দিয়ে আমার যে হাল বাওয়া, হাল বোহা, সেই কাজটা আমি করছি না। যদি আমি হাল না বাইতে আমার চাষাবাদ কেমন করে হবে? আর চাষাবাদ যদি না হয় আমার ফসল কেমন করে হবে? ফসল যদি না হয় আমার গোলায় ধান কোত্থেকে আসবে? কারণ কৃষক পরিবার, কৃষিজীবী সমাজে এই চাষাবাদটাই তো মূল। এই চাষাবাদ কেন্দ্রিক, কৃষি কেন্দ্রিক সমাজের খুব বাস্তব একটা ছবি এই প্রবচনটির মধ্য দিয়ে আমরা পাচ্ছি। রংপুর অঞ্চলের প্রবচন হিসেবে এটি উপস্থাপন করা হয়েছে। আমার মনে হয় বৃহত্তর যে রংপুর অঞ্চল, এটি সেই অঞ্চলের প্রবচন হিসেবেও গৃহীত হওয়ার যোগ্য। আমরা আস্তে আস্তে আরো পরে চলে যাই। আমাদের এলাকার একটি প্রবচন এরকম: পরের ঘর থু ফেলাইতেও ডর, পরের ঘর থু ফেলাইতেও ডর। অর্থাৎ যে জিনিসটা এখনো আমার হয়নি, যে অধিকারটা আমি এখনো অর্জন করতে পারিনি, সেটা সামান্য দূরে থাকলেও, সেটা আমার হাতের কাছে থাকলেও, সেটা ধরতে, সেটা দাবি করতে, সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে, সেই ব্যাপারে কোনো অধিকারের কথা বলতে আমি একটু বিব্রত হবই। তো
এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে পরের ঘর থুপ ফেলাইতো ডর। থুপ মানে থুথু, থুতু ফেলা। এটা মানুষের মানে যেখানে সেখানে থুতু ফেলবো এটা কাম্য নয়, কিন্তু এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আমি সামান্য আমার থুতু ফেলার প্রয়োজনটা যে হয়েছে, হ্যাঁ, এই অতি সামান্য একটা প্রাকৃতিক কর্ম করতেও অন্যের বাড়ির মেঝেতে, অন্যের বাড়ির আঙ্গিনায়, অন্যের বাড়ির কাছাকাছি জায়গায়, আমি সবসময় ভয়ে থাকি, আমি সবসময় ভীতু থাকি। তো এখানে থুথু বিষয়টা মুখ্য বিষয় নয়, থুথু বিষয়টা এখানে মূল বিষয় নয়। আমরা জানি যে প্রত্যেকটা প্রবচনের মধ্যেই একটা অন্তর্নিহিত একটা বক্তব্য থাকে। প্রতীকীভাবে এখানে সামাজিক মনস্তত্ত্ব একটি প্রকাশিত হয়, এবং সামাজিক মানুষের যে নানান ধরনের ধ্যান ধারণা, সেগুলোই এখানে আসলে ফুটে ওঠে। তো বাস্তবতই আমরা বলতে পারি যে কোনো একটা বিষয় যদি আমার হাতে না আসে, আমার হাতে হয়তো একটা টাকা আসার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ আসেনি সেটা তো আমার না, সেটা তো আরেকজনের কাছে আছে। আমার একটা বড় অর্জন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা হয়নি, সেটা তো মানে 1 মিনিট আগেও তো সেটা হাতছাড়া হয়ে যেতে পারে, সেটা 1 মিনিট আগেও সেটা মানে ভন্ডুল হয়ে যেতে পারে। তো যতক্ষণ পর্যন্ত কোনো একটা জিনিস নিজের নয়, ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে নিজের অধিকার বা নিজের মতো করে কিছু বলার সাহসটা মানুষের হয়তো থাকে না, তার ভেতরটা একটু দুরু দুরু করে। তো এই যে কোনো একটা বিষয়ে খুব সহজেই দাবি প্রতিষ্ঠা করা যায় না, খুব সহজেই আহ নিজের কথাটা কারো সামনে প্রকাশ করা যায় না। এই প্রবচনটির মধ্য দিয়ে আমার মনে হয় এই বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আরেকটি প্রবচনে বলা হচ্ছে, যদি নি খাবেন ধোঁয়া, হবে নি আগুন পোহা। শীতকাল তো প্রায় চলে গেল, আগুন পোহা এই দৃশ্যটাও এখন আর দেখা যাবে না। তবে আহ আমরা ছোটবেলায় শীতের সময় এই যে আগুন পোহা মানে আগুন তাপা, এটা বেশ এনজয় করেছি, এটা বেশ উদযাপন করেছি। শীতের সময় আমাদের গ্রামে অঞ্চলে প্রায় প্রতিটা বাড়িতেই উঠোনে একটা গর্ত থাকতো, একটা বৃত্তাকার একটা গর্ত থাকতো। খুব বেশি ডিপ হতো না, 1 ফিট মতো ডিপ। সেই গর্তে বিকেলবেলা মানে গরুর গোবর শুকালে যেটা হয়, সেটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ঘষি। হ্যাঁ, সেই গর্তে বিকেলবেলা ঘষি গুলো রাখা হতো, শুকনা ঘষি। তার উপরে কিছু শুকনা খড়ি টুড়ি দেওয়া হতো, এবং সবার উপরে দেওয়া হতো কিছু শুকনা খড়। সন্ধ্যাবেলায় প্রথমে খড়টা জ্বালানো হতো, আর গোল হয়ে সবাই ওখানে বসতাম। যতক্ষণ পর্যন্ত এই খড়ের আগুন জ্বলে, ততক্ষণ পর্যন্ত ওইখানে সবাই মিলে একটা আড্ডা, একটা আসর। আজকে তো আমাদের যে আহ, পারিবারিক আহ, মেলামেশার যে পরিমণ্ডল, সেটা খুব সংকুচিত হয়ে গেছে। মানুষে মানুষে যে কথা বলা, মানুষে মানুষে যে আন্তরিক হওয়া, সমষ্টিগতভাবে যে একটা দৃশ্যপট আহ, সৃষ্টি করা, এই জিনিসটা কিন্তু এখন খুব বিরল। কোনো কোনো ফ্যামিলিতে হয়তো খাবার সময় হয়তো দুপুরবেলা বা রাতের বেলা হয়তো ডাইনিং টেবিলে সবার একসাথে বসা হয় অথবা হয় না, কারণ দেখা যায় যে বাবা ব্যস্ত এক কাজে, মা ব্যস্ত এক কাজে, ছেলে ব্যস্ত এক কাজে, কিন্তু ওই পরিবেশটা এখন হয় না। কিন্তু এক সময় এই যে সামাজিকীকরণের যে জায়গাটা, এই জায়গাটা খুব আহ কি ছিল, বড় ছিল, এবং খুব সহজেই স্বতঃস্ফূর্ত ভাবেই মানুষের মধ্যে পারস্পরিক মেলামেশার যে পরিবেশটা, এই ঘন পরিবেশটা তৈরি হতো। সবার মধ্যে একটা আত্মীয়তা তৈরি হতো। রবীন্দ্রনাথের কথা ধার নিয়ে যদি বলি, যে একজনে যখন কোনো কিছু খাই তখন পেট ভরে, কিন্তু 5 জনে মিলে যখন খাই তখন সেখানে আত্মীয়তা তৈরি হয়। তো ওই আগুনটা তাপা হতো 5 জনে মিলে বা 10 জনে মিলে। যে কয়েকজনে
আগুনের ভাগাভাগি নিয়ে, আগুনের ভাগ নিয়ে হয়তো একটু রেষারেষি মনোবেগ মালিন্য হতো, কিন্তু সেটার মধ্যে একটা কি বলা যায়, মধুর ব্যাপার ছিল। সেই মনোমালিন্যটা একটা মধুর মনোমালিন্য, কিন্তু এর মধ্য দিয়ে একটা আহ নিবিড় অবস্থা তৈরি হতো, একটা নিবিড় বন্ধন তৈরি হতো। এই বন্ধনের জায়গাটা এখন আসছে আমাদের মাঝে নেই। হ্যাঁ, এই চিত্রগুলো আমাদের জন্য কিন্তু শিক্ষণীয়। তো এখানে যেটা বলা হচ্ছে, যদি নিখাবেন ধোঁয়া, যাবেনি আগুন পোহা, হবেনি আগুন পোহা। মানে আগুন পোহাতে গেলে, আগুনের তাপটা উপভোগ করতে গেলে আপনাকে বা তোমাকে এই চোখে ধোঁয়া লাগাতে হবে। যদি চোখে ধোঁয়াই না লাগলো, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, জাস্ট এই জিনিসটাই আমাদের গ্রামীণ ভাষায় এখানে চলে এসছে। যদি নি পোহাবেন ধোঁয়া, যাবেনি আগুন পোহা, হবেনি আগুন পোহা। আগুন পোহাইতে গেলে তোমাকে চোখে ধোঁয়া লাগাতে হবে। তো এখন এই জিনিসটাকে যদি আমরা আরেকটু বৃত্তটাকে বড় করি, এই ভাবনাটাকে আমরা যদি আরেকটু বৃহত্তর জায়গায় নিয়ে যাই, তাহলে আমরা খুব সহজেই সামাজিক নানা ঘটনার সঙ্গে এটাকে রিলেট করতে পারি। কিন্তু যে কোনো কাজে কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট ছাড়া একটা ছাত্র ভালো রেজাল্ট করতে পারবে না। কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া একজন ভালো খেলোয়াড় হতে পারবে না। হাড় ভাঙ্গা পরিশ্রম ছাড়া একজন সাকিব আল হাসান তৈরি হবে না, মাশরাফি বিন মুর্তজা তৈরি হওয়া। প্রত্যেকটা যার যার ক্ষেত্রে যে যেখানে কাজ করছে, তাকে সেই জায়গাটায় অবশ্যই আন্তরিকভাবে কাজ করতে হবে, শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। কোনো জায়গাতেই কিন্তু শর্টকাটে কোনো কিছু পাওয়ার উপায় নেই। কিন্তু আজকাল আমাদের খুব শর্টকাটে অনেক কিছু পাওয়ার, অনেক কিছু প্রাপ্তি যোগ ঘটাবার একটা কি মানে প্রবণতা তৈরি হয়ে গেছে। তো কষ্ট এই যে ছাড়া হ্যাঁ, বা খুব লাইফ ইজ সহজেই নট আমরা হ্যাঁ, খুব সহজেই আমরা মানে পেতে চাই। আমি হয়তো দুইটা গান শিখেছি। আগে আমাদের যারা মানে সত্যিকারের গানের জগতের মানুষ যারা, তারা যে সমস্ত গল্প এখনো বলেন, তারা বলেন যে গুরুর কাছে বছরের পর বছর এই গুরুবাদী শিক্ষাটা নিয়েছি, তারপরেও নিজে এখন পর্যন্ত মানে আমি সন্তুষ্ট না, আমার শেখা হয়তো এখনো শেষ হয়নি। লতা মঙ্গেশকরকে যদি বলবেন, তিনিও হয়তো বলবেন যে আমার শেখা এখনো শেষ হয়নি। কিন্তু আমাদের ছেলে মেয়ে এমনও আছে যারা তিন চারটা গান ওর সঙ্গে কোনো মতে একটু যন্ত্রাংশ সঙ্গ মানে রেডিমেড লাগিয়ে দু একটা মঞ্চে গেয়ে ফেলেছে, তারা এখন ভাবছে যে আমি তো বিরাট শিল্পী। কিন্তু তাৎক্ষণিকভাবে হয়তো সে একটু হাততালি পাবে, কিন্তু তাকে কালের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে, যুগের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া তার পক্ষে সম্ভব নয়। চোখে ধোঁয়া লাগাতে হবে, তারপরেই হ্যাঁ তার পক্ষে সম্ভব হবে জীবনের যে সত্যিকারের আনন্দ, সেই আনন্দটাকে উদযাপন করার মতো একটা জায়গা বা একটা প্রাপ্তি। তাছাড়া সম্ভব নয়। বলেন, আপনি কিছু বলেন। আপনি যথার্থ বলেছেন। আসলে জীবনে বড় কিছু অর্জন করতে গেলে সেখানে কিছু কিছু না, অনেক কষ্টই করতে হয়। সাধনা ছাড়া তো সিদ্ধি মিলবে না, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো সামনে আশা করি আরো প্রবাদ প্রবচন আছে, সেদিকে আমরা যাই, আরো গুলো শুনি। কারণ আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, কিছু কিছু প্রবাদ আমি আপনাদের কাছ থেকে শুনে শুনে, যেমন আপনার পঞ্চগড়ে হচ্ছে, তারপর রংপুরে হচ্ছে, শ্রীরঙ্গে হচ্ছে, নোয়াখালী শুনছি, আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু ভাষান্তর হয়েছে, কিন্তু বক্তব্য এক সেম। এরকম কিন্তু অনেক লক্ষ্য করেছি আমি। যেমন ধরেন আপনার যে আমাদের নোয়াখালী বলে মাথা থুইল উনের ডরে, আপনার মাটির থুইল হিমড়ের ডরে। অর্থাৎ মাথায় আমি রাখি নাই তাকে উকুনের ভয়ে, আর মাটিতে রাখি নাই পিঁপড়ার ভয়ে। হ্যাঁ, এত আদরের ধন না বিষয়টা। আবার ওই শ্রীলঙ্কা যাই, আবার সেটা মাথাত ন থুই উনর ডরত, মাটিত ন থুই হিমড়ের ডরত।
ভাষা হ্যাঁ, পরিবর্তন হয়েছে কিন্তু হ্যাঁ, বক্তব্যটা ভাষাগত পরিবর্তন হয়েছে, কিন্তু মানে উপলব্ধি এবং মানে প্রকাশটা মানে একই, একই অভিন্ন। রয়ে গেছে, হুম। অভিন্ন। ঠিক তেমনি এগুলো কিন্তু আপনার রংপুরের সাথে আমি পঞ্চগড়ের যেমন মিল পেয়েছিলাম, পঞ্চগড়ের সাথে আবার নোয়াখালী, চট্টগ্রামের কিছু বেসিক কিছু যে বাণীর মতো প্রবাদ বা প্রবচন রয়েছে, সেটা একটা সাদৃশ্য আহ, লক্ষ্য করেছি আর কি। যাই হোক, আপনার কাছে পরবর্তী আলোচনা আমরা ফিরে যাই। এর আপনার ভান্ডারে আর কিসব প্রবাদ প্রবচন রয়েছে, নিশ্চয়ই যাবে করে এগুলোকে বের করবেন। ধন্যবাদ। আসলে আহ, এই বিষয়গুলো, হ্যাঁ, প্রাসঙ্গিক যদি কিছু কথাবার্তা না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই বিষয়গুলোর যে আহ, মানে একটা ঐশ্বর্য আছে, হ্যাঁ, এগুলোর যে একটা গুরুত্ব আছে, হ্যাঁ, সেই এর ঐশ্বর্যটা ঠিক আহ, ফুটে ওঠে না। মানে আমরা সাদামাটা ভাবে যদি ভাত খাই, হ্যাঁ, সেটার স্বাদ একরকম, আর ওর সাথে যদি আমরা নানান, হ্যাঁ, ব্যঞ্জন, হ্যাঁ, একটা, তরকারি ব্যঞ্জন মিলাই হ্যাঁ, হ্যাঁ, মজার একটু বিষয় খুলতে সেই হবে। জিনিসটা, হ্যাঁ, সেই জিনিসটা একটু উপভোগ্য হয়ে ওঠে, আলাদা রকম, হ্যাঁ, সেটার একটা মাত্রা তৈরি হয়। তো শুধুমাত্র নামতার মতো শুধু প্রবচন বললাম, হ্যাঁ, আর আমাদের এই আঞ্চলিক ভাষায় তার কি মর্মার্থ বা তার কি অর্থ, হ্যাঁ, সেটা অনুবাদ করে দিলাম, হ্যাঁ, এর মধ্য দিয়ে কিন্তু এর আহ, যে সত্যিকারের যে সৌন্দর্য, হ্যাঁ, এবং মানুষের সমাজ বাস্তবতায়, এর যে গুরুত্ব, হ্যাঁ, সেটা হয়তো সেইভাবে ফুটে উঠবে না। এই জন্য প্রাসঙ্গিক কিছু কথাবার্তাও হয়ে যায়, এবং এই জন্য মূলত আমরা অনেকগুলো আসর করলেও প্রবচনের সংখ্যা বিচার যদি করি, তাহলে খুব বেশি সংখ্যক কিন্তু বলা হয়নি। হ্যাঁ, আমার ধারণা যে এখনো 100 প্রবচন বলা হয়নি। তো আমাদের আহ পঞ্চগড়ের আমাদের গবেষক প্রিয় ভাজন হাবিবুর রহমান রাসেল আগে একটি পর্বে, তার প্রথম পর্বে সম্ভবত বলেছিলেন যে তার কাছে আমাদের অঞ্চলের প্রবচনের বেশ কয়েক হাজার কালেকশন আছে। তো এগুলো যদি আমরা এইভাবে বলতে থাকি, এগুলো তো বছরের পর বছর আসলে শেষ হবে না। আমাদের না, বলার মূল লক্ষ্যটা, হ্যাঁ, বলার লক্ষ্যটা হচ্ছে যে আহ, শুধু জাতীয় ভাষা নয়, আমরা অবশ্যই জাতীয় ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিই। কারণ এই ভাষাটির জন্য আমরা রক্ত দিয়েছি, এই ভাষায় আমরা বিশ্ববাসীর সামনে নিজেদেরকে প্রকাশ করি। জাতীয় ভাষাকে আমরা যাতে শুদ্ধভাবে শিখি, শুদ্ধভাবে লিখি, শুদ্ধভাবে উচ্চারণ করি, আমরা যাতে আমাদের ভাষার প্রমিত উচ্চারণগুলো কি হবে, সেই ব্যাপারে সচেতন হই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আহ, ভাষা আন্দোলনের মাসে এই কথাটিতে আমাদের বিশেষভাবেই মাথায় রাখতে হবে। কারণ আমাদের ভাষায় বিভিন্ন রকম দূষণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংগঠিত হচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষার শব্দ আমাদের প্রমিত ভাষায় যে আসবে না তা কিন্তু নয়, কারণ আঞ্চলিক ভাষার বিভিন্ন অঞ্চলের ভাষাগুলোকে আত্মস্থ করে, বিভিন্ন দেশের শব্দকে আত্মস্থ করেই তো আমাদের ভাষাটি ধীরে ধীরে একটি প্রমিত রূপ পেয়েছে। সেটি এক অন্য প্রসঙ্গ। কিন্তু ভাষার যে নিজস্ব নিয়ম নীতি আছে, যে কোনো কাজের একটি নিয়ম নীতি আছে। আমরা খেলাধুলা করলে সেখানে একটি নিয়ম নীতি মেনে চলতে হয়। একটা যে কোনো একটা কাজে গেলে দেখা যাচ্ছে যে সেখানে একটি গাইডলাইন মেনে চলতে হয়। ভাষার ক্ষেত্রেও আমাদের যারা ভাষাতত্ত্ববিদ, আমাদের ভাষা বিজ্ঞানী যারা আমাদের বাংলা ভাষাটির নিয়ম নীতিগুলো তারা আবিষ্কার করেছেন, নিয়ম নীতিগুলো তারা সূত্রবদ্ধ করেছেন। কোন কথাটি কিভাবে উচ্চারণ করতে হবে, কোন বর্ণটি উচ্চারণ কিভাবে করতে হবে, কোন বানানটি কিভাবে লিখতে হবে, তারা এই ব্যাপারে গবেষণা করেছেন, তারা এই ব্যাপারে মতামত তৈরি করেছেন, এবং এইভাবে তারা বইপত্র লিখেছেন। আমাদের বাংলা একাডেমি এবং অন্যান্য প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের টেক্সট বুক বোর্ড, হ্যাঁ, তারা এই জিনিসগুলোকে সহজায়ন করবার চেষ্টা করেছে, এবং মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে সেই বার্তাগুলো তারা নানাভাবে দেওয়ার চেষ্টা করেছেন। এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে করে আমরা আমাদের ভাষাটি যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে নিজের মধ্যে ধারণ করতে পারি, এবং সেটাকে আমরা যাতে লালন করতে পারি, এবং সুন্দরভাবে যাতে আমরা আমাদের বাংলা ভাষায়, প্রমিত ভাষায় কথা বলতে পারি। এটি একটি দিক। কিন্তু আমাদের নিজ নিজ অঞ্চলের যে ভাষা, আমাদের 14 পুরুষ, আমাদের বাপ দাদা, হ্যাঁ, এই অঞ্চলের আঞ্চলিক ভাষাতেই তো কথা বলেছেন।
আমরা যদি এখন তাদের এই ভাষার প্রতি আমরা বিমুখ হয়ে যাই, এটি নিয়ে যদি আমরা চর্চা না করি, এর মধ্যে কি সৌন্দর্য আছে, এর কি ঐশ্বর্য আছে, এর কি বৈভব আছে, এগুলো যদি আমরা ভুলে যাই, তাহলে তো তাদের প্রতি এক ধরনের অবিচার করা হবে। এবং এই ভাষাটি তাহলে দেখা যাবে যে কালের গর্ভে হারিয়ে যাবে। নদী যেমন হারিয়ে যাচ্ছে, অনেক নদী যেমন মরে যাচ্ছে, আগেও বলেছি, সেই রকম এগুলো একদিন মরে যাবে। কাজেই এগুলো নিয়ে যদি আমরা এইভাবে আলাপ আলোচনা করি, আমাদের যারা সাহিত্য কর্মের মধ্যে আছেন, তারা যদি তাদের সাহিত্যে, কথা সাহিত্যে, কবিতায়, গানে যদি কোনো না কোনোভাবে এই ভাষাটিকে আহ, তারা তুলে ধরবার মতো একটা সুযোগ করে নেন, তাহলে দেখা যাবে যে গানের মধ্য দিয়ে, কথা সাহিত্যের মধ্য দিয়ে, নানাভাবে হয়তো কবিতার মধ্য দিয়ে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের কবি দেবব্রত সিংহ বীরভূমের এলাকার ভাষায় তিনি কবিতা লিখে খুব জনপ্রিয় হয়েছেন, এবং তার অনেকগুলো কবিতা, বিশেষ করে তেজ নামে একটি কবিতা আছে, খুবই মানে এখন আবৃত্তির জগতে এটি একটি খুবই মানে বহুল আলোচিত একটি কবিতা। আমাদের উত্তরাঞ্চলে, কোচবিহার অঞ্চলে যে রাজবংশী সম্প্রদায় রয়েছেন, রাজবংশী ভাষা নিয়ে তারা আন্দোলন পর্যন্ত করছেন, যাতে করে এই ভাষার, রাজবংশী ভাষাকে যাতে তাদের সরকার যাতে স্বীকৃতি দেয়, এবং বিভিন্ন ভাবে তাদের এই ভাষাটিকে এখন যতদূর খবর পাওয়া যায় যে সেখানে রাজবংশী ভাষার একাডেমি হয়েছে, এবং ছেলেমেয়েরা যাতে ছোটবেলা থেকে এই ভাষায় লেখাপড়াও কিছু করতে পারে, সেরকমও সম্ভবত সেখানে সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। যাই হোক, এইভাবে প্রত্যেক অঞ্চলেরই যেটা তাদের মায়ের ভাষা, আমাদের গ্রামাঞ্চলের একজন মানুষ, একটি বাচ্চা একেবারে ছোট্টবেলায় যখন জন্ম নেয়, তার মায়ের কাছ থেকে তো প্রমিত বাংলায় আর কোনো বাণী বা কোনো ধ্বনি শুনেনি। তার মায়ের আঞ্চলিক মায়ের যে ভাষায় শব্দটি, শিখেছে, সেটি শুনেছে। তো সেই মায়ের ভাষাটিকে আমি তো আর মানে অমর্যাদা করতে পারি না। অমর্যাদা করতে পারি না। আমরা এই প্রবচন আলোচনার সূত্র ধরে, এই প্রবচনগুলো এই আমার ভাষা থেকেই, আমার মায়ের ভাষা থেকেই যেহেতু এই প্রবচনগুলোর সৃষ্টি হয়েছে, হ্যাঁ, তো সেই মূল জায়গাটিকে আমরা একটু মাথায় রাখতে চাই, বিবেচনায় রাখতে চাই। স্যার, সাথে আরেকটি আমি একটু প্রবচন যোগ আমি বলি। করি। হ্যাঁ। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয় লক্ষ্য করে থাকবেন যে সেটা হলো যে এখন বৈশ্বিক যে প্রবণতা, বিশেষ করে জাতিসংঘের ইউনেস্কো একটা উদ্যোগ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের বিশ্বের লুপ্তপ্রায় ভাষাগুলোকে হ্যাঁ। হ্যাঁ। পুনরুদ্ধার করা। তারা লক্ষ্য করেছেন যে যে আমাদের আমাদের বিশ্বের যে একটা কি বলবো এটাকে, আধিপত্যবাদের যে একটা প্রবণতা ছিল, ভাষাটা সাম্রাজ্যবাদের যে যাতে একটা না প্রবণতা, হ্যাঁ, ওটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু কিছু ভাষার একটা প্রভাবে ছোট ছোট উপভাষাগুলো মানে অনেক হারিয়ে গেছে। বিলুপ্ত হারিয়ে গেছে, এবং অনেক বিলুপ্ত হওয়ার পথে, কয়েক হাজার বছর। এখন ইউনেস্কো চেষ্টা করছে, এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানও স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন, বা তারা অনুধাবন করতে সমর্থ হয়েছেন যে আমাদের এই উপভাষাগুলোকে টিকিয়ে রাখতে হবে। এটাই আমাদের ভাষা বৈচিত্র্যের একটা সৌন্দর্য, এটিকে আমরা হারিয়ে যেতে দেব না। আমাদের আন্তর্জাতিক ভাষা ইংরেজি হতে পারে, অ্যারাবিক, বাংলা, যাই হোক না কেন, আমাদের উপভাষা যেন টিকে থাকে। এই জন্য ঠিক ঠিক। পঞ্চগড়ের যে ভাষাটা, ধরেন, এটিকেও অবশ্যই আমাদের চর্চার মধ্যে রাখতে হবে, আমাদের অনুশীলনের মধ্যে রাখতে হবে, এবং কোনোভাবেই এটাকে এমন ভাবা উচিত নয় আমাদের যে নট অনলি পঞ্চগড়ের ভাষা, আঞ্চলিক ভাষা বলতে যা বোঝায়, নোয়াখালীর আঞ্চলিক ভাষা, বরিশাল আঞ্চলিক ভাষা, সিলেটের, চট্টগ্রামের, রংপুরের, রাজশাহী, পঞ্চগড়, আমাদের উচিত এগুলো বেশি বেশি চর্চা। তো আপনার এই শেষ প্রবচনটা শোনার আগে আমি যেহেতু একটু ফোন পেয়েছি, আমি কিছু মন্তব্য পেয়েছি, এগুলো একটু পড়ে শোনাই। কয়েকজন বেশ কিছু মন্তব্য পাঠিয়েছেন, যেমন শাহনাজ লিখেছেন শুভ সন্ধ্যা। আপনাকেও শুভ সন্ধ্যা, যদিও সন্ধ্যা পেরিয়ে এখন রাত গড়াচ্ছে। শাহজামান সরকার লিখেছেন শুভ সন্ধ্যা, অভিনন্দন ও শুভকামনা। আবু বকর লিখেছেন স্যারকে খুব মিস করি, ধন্যবাদ পঞ্চগড়ের প্রবাদ প্রবচন যুক্ত হওয়ার জন্য। শাহজামান সরকার আবার লিখেছেন খুব মূল্যবান আলোচনা, উপস্থাপনাও চমৎকার, সুগভীর, শ্রদ্ধা ও শুভকামনা স্যার, এগিয়ে যান, সঙ্গে আছি, থাকবে। তিনি আরো লিখেছেন নবির উদ্দিন আহমেদ আমার স্যার ছিলেন,
পাহাড়ি ভাষা ঝাগড়া দারিকামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজার বাবা। শাহনাজ খান আবার লিখেছেন পুরোত মসজিদে আগুন তাপ নহে না হয় আর কত বিবিঙ্গি গপ। দেখ আপনি ভালো বুঝছেন, আমি এটাকে আমার কাছে মন্ত্রের মতো মনে হয়েছে, কারণ আমি এখন হাবিবুর রহমানের তন্ত্রমন্ত্র শুনে শুনে এখন আপনাদের ভাষাকে মন্ত্রের ভাষা বলে মনে হয়। হ্যাঁ, শাহজামান সরকার আবার লিখেছে মুই যে কাথালা কহিল বুঝা পাইছেন বিহাই পাইছু কি বুঝিলেন কি কহিলেন, এটা আপনি উত্তর দিবেন, আমি কি বলবো। হ্যাঁ, আমি লিখেছি আলোচনা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগার মতোই তো আলোচনা। তো এবার আমি আপনার সর্বশেষ প্রবাদটা শুনে অনুষ্ঠানে ইতি টানবো। হ্যাঁ, আমরা মনে হয় আর বেশি সময় হয়তো নাই আমাদের। প্রবচন তো আমরা বলবোই, হ্যাঁ, যেহেতু এই প্রোগ্রামটি আমরা এই প্রবচনকে বিষয়বস্তু করেই করে যাচ্ছি। আজকে সবশেষে একটি প্রবচন আমি বলছি। এটি খুব অপ্রচলিত নয়, এটি মানে অনেকেরই হয়তো জানা আছে। ভোজন হয় আদরে ব্যঞ্জন কি বা করে। ভোজন হয় আদরে ব্যঞ্জন কি বা করে। আমরা দেখা যায় কি অতিথি আপ্যায়নের ক্ষেত্রে নানান পদে রান্না বান্না আমরা করার চেষ্টা করি। এক সময় যে দাওয়াত বাড়িগুলো ছিল, এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সমাজ প্রেক্ষাপটটা অনেকটা বদলে গেল মনে হচ্ছে। এখন যে কোনো দাওয়াত বাড়িতে দেখা যায়, বাড়িতেই হোক বা কোনো কমিউনিটি সেন্টার বা কোনো গণ দাওয়াতও হোক না কেন, এখন অনেক আইটেমের দিকে এখন ঝোঁক দেওয়া হয়। এখন যারা দাওয়াতি, অর্থাৎ যারা দাওয়াত খাবেন, তাদেরও একটা মনের মধ্যে চিন্তা থাকে যে এখানে কি কি খাওয়া হবে। আর যিনি খাওয়াবেন তারও মধ্যে ওই জিনিসটা আগে থেকেই মানে মাথায় কাজ করে যে কি কি আর কি আমি কত বেশি বেশি আমি আইটেম এখানে আমি আমার যারা দাওয়াত অতিথি যারা তাদের জন্য আমি দিব। কিন্তু আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই তাহলে দেখা যাবে কি যে দাওয়াত বাড়ি হতো মানে বাড়ির আঙ্গিনার মধ্যে বা বাড়ির বাহিরের, যে আমরা এখন যেটাকে বলি আমাদের স্থানীয় ভাষায় বলি ছুন্দার। ঘরের গরু ছুন্দারের ঘাস খায় না, একদিন এই কথাটা আমরা বলেছিলাম। যে বাড়ির মূল উঠানের আঙ্গিনার বাইরে যে আরেকটা আঙ্গিনা থাকে, বহির আঙ্গিনা, সেটাকে বলে ছুন্দার। ওইখানে চারপাশে ত্রিপল বিছিয়ে দেওয়া হতো বা পাটি বিছিয়ে দেওয়া হতো এবং কলার পাত একটা পর একটা সাজিয়ে দেওয়া হতো। দাওয়াতিরা ওখানে বসতেন, সাদা ভাত, লাউয়ের ডাল, লাউয়ের ঘন্ট আর হয়তো এক পিস মাংস। আর এই খাওয়াটা শেষ হওয়ার পরে ওই একটা ঘন আর কি মানে খাওয়ার মতো একটাকে ক্ষীর বলা হতো, অর্থাৎ গুড় দিয়ে তৈরি হতো এক ধরনের পায়েস। এই পায়েস দেওয়া হতো। এটাতেই মানুষ খুব তৃপ্তি নিয়ে আর কি বাসায় ফিরে যেত। তো খাওয়াটা হচ্ছে কি, খাওয়াটা হচ্ছে যে যিনি খাওয়াচ্ছেন তিনি, এখানে বলা হচ্ছে যে ভোজন হয় আদরে ব্যঞ্জনে কি বা করে। একজন আমাকে অনেক কিছু খাওয়াচ্ছেন, কিন্তু তার মনের ভেতরটা যদি এরকম হয়, দেখ বেটা খাইসনি তো জীবনে, খা বাপ জন্মতে এরকম খাবার দেখিসনি। আমি যদি কারো বাড়িতে গিয়ে তার ডাইনিং টেবিলে বসে খাই আর যদি বুঝতে পারি ও মনে মনে হয়তো আমাকে গালি দিচ্ছে যে বেটা এই সমস্ত মুরগির রোস্ট জীবনে দেখেছিস, এরকম রান্না কোনোদিন খাইছিস, তো তার এই মনোভঙ্গি যদি আমি বুঝতে পারি, তাহলে তোমার খাওয়া মাটি হয়ে যাবে। যত ভালো খাবারই হোক, আমার পেটে তো সেই খাবার হজম হবে না। কিন্তু শুটকির ভর্তা, তারপরে আমাদের পঞ্চগড় এলাকার যে দুটো খাবারের কথা এখানে বারবারই এসছে, পেলকা শাক, শীতলের ভর্তা,
হ্যাঁ, এগুলো দিয়ে যদি খাওয়ানো হয়, কিন্তু যিনি খাওয়াচ্ছেন, হ্যাঁ, এই খাওয়ানোর মানুষটা, হ্যাঁ, ওই বাড়ির গৃহকর্ত্রী, তিনি যদি মায়ের আদরে খাওয়ান একজন অতিথিকে, বা বোনের আদরে খাওয়ান, বড় বোনের আদরে খাওয়ান, হ্যাঁ, বা একজন খুব নিকট জনের মতো একেবারে কাছের মানুষ, হ্যাঁ, কাছে টেনে নিয়ে তাকে খাওয়ান, ওই আদরেই কিন্তু তার পেট ভরে যাবে। এই রকম, আন্তরিকতা হ্যাঁ, হ্যাঁ, থাকে। আন্তরিকতা। কোনো কাজের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, হ্যাঁ, তাহলে যিনি সেবাটা গ্রহণ করছেন, হ্যাঁ, সেবা গ্রহীতার মধ্যে যে ওই গ্রহণযোগ্যতা থাকবে না বা পরিতৃপ্তি, হ্যাঁ, তার মনের যে পরিতৃপ্তি, সেই পরিতৃপ্তিটা থাকবে না। আমি কাউকে হয়তো একটা অনুদান দিচ্ছি, কিন্তু আমার মানে প্রচারটা যদি বেশি থাকে, হ্যাঁ, আমার যদি একটা ওখানে অহংকারটা যদি প্রকাশ হয়ে যায়, হ্যাঁ, ওই অনুদান গ্রহীতার কাছে, তাহলে সে অভাবের তাড়নায় হোক, প্রয়োজনের তাগিদে হোক, সেই অনুদানটা হয়তো সে গ্রহণ করলো ঠিকই, হ্যাঁ, কিন্তু আমার প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ থাকবে না। তো এই ধরনের পরিবেশগুলো যে আমরা মানে ফেস করি, এই ধরনের বিভিন্ন পরিস্থিতির যে মুখোমুখি আমরা হই, এই ধরনের বিষয়গুলোকে রিলেট করা হয়েছে এই যে প্রবচনটা, সেটার সঙ্গে, যে ভোজন হয় আদরে, ব্যঞ্জন কিবা করে, ভালো তরকারি, ভালো ভালো পদ, হ্যাঁ, এইটা ব্যাপার না। আসলে যে আরাম, আন্তরিকতা হ্যাঁ, আতিথেয়তা। আন্তরিকতা, হ্যাঁ, আন্তরিকতার, হ্যাঁ, মধ্য দিয়েই আতিথেয়তাটা, হ্যাঁ, সবচেয়ে ভালোভাবে হয়। তো খাজা মঈনুদ্দিন হ্যাঁ, লিখেছেন, হাগুরির হাতত ডাইলের পাইলা, হাগুরি কয় বলে তুই বড় ভাইয়া, মানে এইটা আপনি ব্যাখ্যা করেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আহ, কি, আমি ঠিক বুঝতে পারিনি, হ্যাঁ, এটা আমি পরে নিব, হ্যাঁ, আমরা পরের দিন আমরা না হয় এটা হাগুরির আলোচনা করব। হাতত, হ্যাঁ, হাগুরির হাতত ডাইলের পাইলা, হাগুরির হাতত, হাগুরি কি জিনিস কে? আর হাগুরি কয় বলে আগুরির, মুই বড় ভাইয়া, মুই বড় ভাইয়া। আগুরির হাতত আহ, পাইলা, হ্যাঁ। হাগুরির হাতত বাইলের পয়লা, হাগুরি কয় বলে মুই বড় মাইয়া। আচ্ছা, এটা মানে ডাইলের পাইলা আগুরির হাতত, অর্থাৎ মানে আহ, একজন কোনো একটা জিনিস হঠাৎ পেয়ে গেলে তার মধ্যে যে একজন একটা মানে কি বলা যায়, বিরাট কিছু একটা হয়ে গেছি, মুই কি হনুরে। মুই কি অনু, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইরকম একটা অবস্থা তৈরি হয় সম্ভবত, হ্যাঁ, এই জিনিসটা এখানে এরকম বোঝানো হয়েছে। আহ যেটুকু আর কি, হ্যাঁ, কিন্তু পাতিলটা পরে হচ্ছে আর কি ডালের, বুঝতে, হ্যাঁ, হ্যাঁ, পাইলা পাতিলটা বলতে হচ্ছে নিশ্চয় ডালের, পাতিল বোঝাবে। হ্যাঁ, হ্যাঁ, এই পাইলাটা যার পাওয়ার কথা ছিল না তার হাতে চলে গেছে। তাও ডালের পাতিল, সে এটুকু হাতে হ্যাঁ, পেয়ে হুম, ভাবছে যে কি না কি হুম, পেলাম, হ্যাঁ, আমি আর কি না কি হ্যাঁ, পেলাম। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। তো আমরা মনে হয় আজকে শেষ করি, আগামী দিন একই সময়ে আবার দেখা হবে। তো সর্বশেষ যদি স্যার দুটি কথা আমার দর্শক উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে কিছু বলেন, দর্শক হ্যাঁ, খুশি আমরা হবে তো নিশ্চয়ই। অনেকটা সময় নিয়ে ফেললাম, হ্যাঁ, আজকে প্রাসঙ্গিকভাবে অন্যান্য কিছু কথাবার্তা আমাদের বলতে হয়েছে, হ্যাঁ, এই ভাষা আন্দোলনের মাসে, মহান ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা রয়েছি যেহেতু, হ্যাঁ, সেই জন্য আমরা আমাদের মহান ভাষা আন্দোলনের যে চেতনা, হ্যাঁ, সেই চেতনাকে মাথায় রেখে, সেই চেতনাকে বিবেচনায় রেখে পৃথিবীর সকল ভাষাকে আমরা যাতে ভালোবাসি, পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার প্রতি আমাদের যাতে মমত্ব বোধ থাকে, কোনো মাতৃভাষা হারিয়ে যাক, হ্যাঁ, এইরকম অবস্থা যাতে তৈরি না হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা যেটা, সেটা যাতে শুধু কথার কথা না হয়ে থাকে, সেটা যাতে বাস্তবে আহ এবং কাজে সেটা যাতে পরিণত হয়, আমরা সেটি আশা করব। এবং আমার পচাগড়ের মানুষ, পঞ্চগড়ের মানুষ, যেটা জায়গায় হোক, এই অনুষ্ঠানটা জেলা মানুষ দেখলেন, সুধী সজ্জন সরাসরি এই অনুষ্ঠানটা যদি দেখে থাকেন, সবাইকে মোর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সরাসরি না দেখে পরেও যদি কেউ এই অনুষ্ঠানটা দেখে থাকেন, আমার তানে আগাম শুভেচ্ছা জানাই রাখেছু। আজ আমার আর বেশি সময় নাই, আজকের মতো আমরা এটা থেকে, হ্যাঁ, বিদায় দিচ্ছু। আমার সঙ্গে আছে সঞ্চালক সাজ্জাদ রহমান। আমার কথা খুব একটা বোঝা পাশে কি পায় না, হ্যাঁ,
মুই এটা না জানো না, তবে হ্যাঁ বুঝবা সাজ্জাদ সাজ্জাদ রহমান আমার পচাগরের জামাই, কিন্তু কাজেই পচাগরের কথা আমাকে বুঝিবাই হবে, না বুঝিলে বিপদ আছে। পাসু তো হ্যাঁ, তো ঠিক আছে সাজ্জাদ সাহেব, আজকের মতো তাহলে আমরা থামি। আশা করি যদি সব ঠিকঠাক মতো চলে আমরা আবার পরের শনিবারে আবার হ্যাঁ আহ, আমাদের দর্শক শ্রোতৃ মণ্ডলী সুধী সজ্জন তাদের মুখোমুখি হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে দর্শক আপনারা যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা যুক্ত ছিলেন বা যুক্ত হবেন বা পরবর্তী অনুষ্ঠানটি দেখবেন, আমরা মনে করব নিঃসন্দেহে আপনারা হচ্ছেন সেই মানুষ যারা যাদের ইতিহাসকে ভালোবাসেন, যাদের ঐতিহ্যকে ভালোবাসেন, তাদের লোক সংস্কৃতিকে ভালোবাসেন। রবিশন সবসময় চেষ্টা করে যাচ্ছে আরো বেশি বেশি করে যাতে লোক সংস্কৃতিকে, লোক ইতিহাসকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এটাকে চর্চাটাকে অব্যাহত রাখা যায়। তো এক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। সেটা হচ্ছে আপনারা আমাদের যে পেজ রবিশন, আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। একই সাথে ইউটিউব পেজ আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করছি আগামীতে আরো বৃহৎ আকারে সম্প্রচারে যাওয়ার। তো আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ, দোয়া নিয়ে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সেখানে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তো আমাদের সাথে থাকবেন সবসময়, এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।